সময়টা বিকেল। ঢাকার আকাশে তখন শরতের ধূসর মেঘ জমেছে। শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লম্বা ছিমছাম করিডোরটিতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। করিডোরের শেষ মাথায় একটি কড়া নিরাপত্তা বেষ্টিত কক্ষ। একসময় এই কক্ষের ভারী মেহগনি কাঠের দরজাগুলো বিদেশি কূটনীতিকদের, বিশেষ করে ভারতীয় দূতদের বুটের দাম্ভিক আওয়াজে কেঁপে উঠত। তারা আসতেন পরাক্রমশালী সম্রাটের মতো আর বিদায় নিতেন নির্দেশ দিয়ে। কিন্তু আজকের বিকেলটা অন্যরকম। আজ কোনো বুটের দাম্ভিক আওয়াজ নেই। অপেক্ষাগারে বসে আছেন একজন শীর্ষ কূটনীতিক। পরনে পরিপাটি স্যুট, কিন্তু কপালের ভাঁজে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। তিনি ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। তিনি অপেক্ষা করছেন ডাক পড়ার। যে সাউথ ব্লকের দূতেরা একদিন ঢাকার মন্ত্রীদের নিজেদের আজ্ঞাবহ চাকর মনে করতেন, আজ তাদের প্রতিনিধিকে শিষ্টাচার মেনে অপেক্ষা করতে হচ্ছে। একটু পরেই দরজা খুলল। ভেতরে ডাক পড়ল দীনেশ ত্রিবেদীর। টেবিলের ওপাশে অত্যন্ত শান্ত স্থির চোখে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীনেশ ত্রিবেদী ধীর পায়ে এগিয়ে গেলেন। তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো দাম্ভিকতা নেই, বরং আছে এক ধরনের সতর্ক গুটিসুটি ভাব। এই একটি দৃশ্যে, একটি মুহূর্ত যেন গত 53 বছরের ভূ রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে পাল্টে দিল। এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে ঢাকা আর দিল্লির মধ্যে। চলুন সাংবাদিকতার আতুষী কাজ দিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা যাক এই কূটনৈতিক থ্রিলারের প্রতিটি অধ্যায়। ইতিহাসের পাতা উল্টালে খুব বেশি পেছনে যেতে হবে না। 2024 সালের 5 আগস্টের আগে তথাকথিত সেই দানবীয় মাফিয়া তন্ত্রের আমলে ঢাকার বুকে বিদেশি কূটনীতিকদের, বিশেষ করে ভারতীয় দূতদের পদচারণা ছিল যেন কোনো এক অঘোষিত কলোনির প্রশাসকের মতো। সাংবাদিক নোমান সেলিমের ভাষায়, সেদিন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় দূতেরা রীতিমতো বাঘের ভূমিকায় অবতীর্ণ হতেন। সেসব দিনের কথা স্মরণ করলে এখনও অনেকের চোখে ভাসে সেই লজ্জাজনক দৃশ্যগুলো। ক্ষমতাশালী আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীরা, যাদের কথায় দেশের রাজনীতি উঠত আর বসত, যাদের হুঙ্কারে বিরোধী দলের নেতাকর্মীরা কারাগারে নিক্ষিপ্ত হতেন, তারাই ভারতীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনারদের সামনে বসে থাকতেন একেবারে নতজানু হয়ে, হাত জোর করে, মাথা নিচু করে, যেন কোনো দেবতার সামনে দাঁড়িয়ে আছেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে ভারতীয় দূতদের সীমাহীন অধ্যত্ব ছিল চোখে পড়ার মতো। মন্ত্রীদের নাক বরাবর থাকত তাদের জুতোর সামনের অংশ। আর দূতেরা, তারাই মন্ত্রীদের যেন নিজেদের চাকরের চেয়ে বেশি কিছু মনে করতেন না। একটি স্বাধীন সার্বভৌম দেশের মন্ত্রীরা যখন অন্য একটি দেশের দূতের সামনে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দিয়ে বসে থাকতেন, তখন পুরো দেশের আত্মসম্মান ধুলোয় লুটিয়ে পড়ত। হাসিনার আমলে বিভিন্ন বৈঠকের ছবি সামনে এলে দেখা যেত ভারতীয় হাই কমিশনারদের সামনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা অনেকটা নত হয়ে হাত জোর করে বসে আছেন। অন্যদিকে ভারতীয় কূটনীতিকদের দেখা যেত অত্যন্ত স্বাভাবিক কিংবা অপেক্ষাকৃত কর্তৃত্বপূর্ণ ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসে থাকতে। এই বডি ল্যাঙ্গুয়েজ কেবল একটি বসার ভঙ্গি ছিল না, এটি ছিল একটি জাতির ওপর মানসিক দাসত্বের চাবুক। কিন্তু ইতিহাসের চাকা সবসময় এক জায়গায় থেমে থাকে না। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজপথে লেখা হলো এক নতুন মহাকাব্য। ছাত্র জনতার বুকের তাজা রক্তে ধুয়ে গেল গত 1.5 দশকের জমানো সমস্ত গ্লানি। দানবীয় মাফিয়া তন্ত্রের পতন ও পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশ যেন নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ পেল। আর এই রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতার অলিন্দে চিত্র যেন পুরোপুরি উল্টে গেল। যে রাজপথ একদিন স্বৈরাচারের বুটের নিচে পিষ্ট হতো, সেই রাজপথের স্লোগান এবার গিয়ে আছড়ে পড়ল সচিবালয়ের করিডোরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্কে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এখন আর বাংলাদেশের মন্ত্রী বা সরকারের প্রতিনিধিদের সেই নতজানু হয়ে বসে থাকার ছবি খুব একটা দেখা যায় না। কূটনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। এটি একটি দেশের মনস্তাত্ত্বিক শক্তির বহিঃপ্রকাশ। যদিও একটি ছবির ভঙ্গি দিয়ে পুরো কূটনৈতিক সম্পর্কের অবস্থান নির্ধারণ করা যায় না, তবুও সাম্প্রতিক কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা তৈরি করেছে, তা বাংলাদেশের বদলে যাওয়া কূটনৈতিক অবস্থানের একটি অত্যন্ত শক্তিশালী প্রতীকী চিত্র। ঢাকা এখন আর দিল্লির ছায়ায় বাস করতে রাজি নয়। এই নতুন হাওয়া দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ঢাকার কূটনৈতিক ইতিহাসে দিল্লির সঙ্গে সম্পর্কের সমীকরণ সবসময় বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। কিন্তু এই সমীকরণ এখন আর একমুখী নয়। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঢাকার নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেই বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে এবং গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বেশ গুটিসুটি হয়ে বসে আছেন। তার বসার ভঙ্গিতে সেই পুরনো অধ্যত্ব নেই সেই পা তুলে বসার দাম্ভিকতা।
বরং সেখানে ফুটে উঠেছে এক ধরনের অস্বস্তি এবং সতর্ক ভাব। অন্যদিকে তারেক রহমান বসে আছেন অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে। তার চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই কোনো অহেতুক তোষামোদ করার চেষ্টা। তিনি বসে আছেন একটি স্বাধীন দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর মর্যাদায়। যে দূতেরা একদিন বাঘের মতো গর্জন করতেন, তারা আজ এই নতুন সমীকরণের সামনে নিজেদের ইঁদুরের ভূমিকায় আবিষ্কার করছেন। এখন অনেক ক্ষেত্রেই বাংলাদেশের প্রতিনিধিদের দেখা যাচ্ছে ভারতীয় প্রতিনিধিদের চোখে চোখ রেখে কথা বলতে। এই চোখে চোখ রাখাটা কেবল একটি শারীরিক ভঙ্গি নয়, এটি হলো সমমর্যাদার ভিত্তিতে কথা বলার একটি নীরব অথচ বজ্রকঠিন ঘোষণা। এই বদলে যাওয়া দৃশ্যের সূচনা রাতারাতি হয়নি। এর বীজ বোনা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় থেকেই। একটি বিশেষ বৈঠকের ছবি দেশের মানুষের মনস্তত্ত্বে বিশাল প্রভাব ফেলেছিল। ভারতের তৎকালীন হাই কমিশনার প্রণয় বর্মাকে একটি বৈঠক করতে দেখা যায় বাংলাদেশের তৎকালীন প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। সেই ছবিতে স্পষ্ট দেখা যায় জাহাঙ্গীর আলম চৌধুরী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছেন। তার মুখমণ্ডলে কোনো জড়তা নেই। আর তার বিপরীতে প্রণয় বর্মা বসে আছেন অনেকটা গুটিসুটি হয়ে, যেন তিনি বুঝতে পারছেন না এই নতুন পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করবেন। এই বর্তমান পরিবর্তন বুঝতে হলে ফ্ল্যাশব্যাক হিসেবে সবচেয়ে বেশি আলোচনা করতে হয় পুরনো একটি ছবি নিয়ে। 2022 সালের মার্চ মাস তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে ভারতের তৎকালীন হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর একটি বৈঠক। সেই ছবি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিল। ছবিতে দোরাইস্বামীকে দেখা যায় পায়ের উপর পা তুলে অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে বসে থাকতে, আর তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে দেখা যায় অনেকটা নিচু হয়ে অত্যন্ত আজ্ঞাবহ ভঙ্গিতে বসে তার কথা শুনতে। সেই 2022 সালের সুজনের নতজন দৃশ্য আর 2024 সালের জাহাঙ্গীর আলম চৌধুরীর পায়ের উপর পা তুলে বসার দৃশ্য, এই দুইয়ের মাঝখানে লুকিয়ে আছে একটি জাতির আত্মসম্মান ফিরে পাওয়ার নিখাদ ইতিহাস। কূটনৈতিক এই স্নায়ুযুদ্ধ কেবল একটি বা দুটি বৈঠকে সীমাবদ্ধ থাকেনি। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি দেখা গেছে গত 3 আগস্ট। 5 আগস্ট দিল্লিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে জরুরি তলব করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একটি স্বাধীন দেশের উপদেষ্টা যখন অন্য দেশের হাই কমিশনারকে তলব করেন, তখন তার একটি প্রোটোকল থাকে। সেই বৈঠকের একটি ছবিতে দেখা যায় দীনেশ ত্রিবেদী রীতিমতো হাত জোর করে বসে আছেন। ছবিটি এখনও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে চলচল করছে। অন্যদিকে হুমায়ুন কবিরকে দেখা যায় কিছুটা হেলে বসে অত্যন্ত কর্তৃত্বপূর্ণ ভঙ্গিতে সরাসরি চোখে চোখ রেখে কথা বলছেন। এর আগে চলতি বছরের মার্চে হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের সাবেক হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার একটি সৌজন্য সাক্ষাতের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল। সেখানেও প্রণয় বর্মাকে একদিকে হেলে হাত জোর করে বসে থাকতে দেখা যায়। হাসিনার আমলে এমন দৃশ্য কল্পনাও করা যেত না। এমন মন্তব্যই তখন এসেছিল সর্বত্র। ঢাকা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ভারত যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায়, তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর এবং সরাসরি। শুধু ছবির বডি ল্যাঙ্গুয়েজ নয়, পলিসি বা নীতির ক্ষেত্রেও ঢাকা এখন অনেক বেশি স্পষ্ট ও সরাসরি। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে বার্তা দেওয়া হয়েছিল তা এবার রূপান্তরিত হলো কঠোর কূটনৈতিক ভাষায়। শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে বাংলাদেশের অবস্থান এখন শূন্য সহনশীলতার। সম্প্রতি শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হওয়ার খবর সামনে এলে ভারতের কাছে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অত্যন্ত কড়া ও দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ ভারত সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। কূটনীতির ভাষায় এটি হলো দিল্লির সাউথ ব্লকের প্রতি ঢাকার একটি প্রচ্ছন্ন এবং চূড়ান্ত হুঁশিয়ারি। ঢাকা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে ভারত যদি মনে করে তারা শেখ হাসিনাকে একটি দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে বাংলাদেশের উপর ছায়া যুদ্ধ চালাবে এবং একই সঙ্গে ঢাকার সাথে বন্ধুত্বের অভিনয় করবে, তবে তারা ভুলের স্বর্গে বাস করছে। রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের অবস্থান যে আগের তুলনায় অনেক বেশি দৃঢ় ও সরাসরি হয়েছে, সাম্প্রতিক বৈঠক, বক্তব্য এবং কূটনৈতিক তৎপরতায় তারই এক স্ফটিক স্বচ্ছ প্রতিফলন দেখা যায়। রাত বাড়ছে। ঢাকার বারিধারায় অবস্থিত ভারতীয় হাই কমিশনারের একটি নিভৃত সাউন্ড প্রুফ কমিউনিকেশন রুম। বাইরের শহরের কোলাহল এই দেয়াল ভেদ করে ভেতরে আসতে পারে না। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন সিনিয়র ভারতীয় কূটনীতিক। তার সামনে একটি পেপার শ্রেডার মেশিন, তার হাতে একটি অতি গোপনীয় ফোল্ডার, যাতে সযত্নে লেখা ছিল বাংলাদেশের বর্তমান সরকারের ওপর কিভাবে চাপ প্রয়োগের কূটনীতি ব্যবহার করা যায় তার একটি পুরনো ছক। তিনি কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে ফোল্ডারটির দিকে তাকিয়ে থাকলেন। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে আজকের দৃশ্যগুলো। তারেক রহমানের আত্মবিশ্বাসী চাউনি, হুমায়ুন কবিরের তলব, শামা ওবায়েদের কড়া হুঁশিয়ারি আর দীনেশ ত্রিবেদীর সেই হাত জোর করে বসে থাকার ছবি।
একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি ফোল্ডারটি শ্রেডার মেশিনের ভেতর ঢুকিয়ে দিলেন। ঘর ঘর শব্দে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল গত ১.৫ দশকের সাজানো দাদাগিরির সমস্ত ম্যানুয়াল। তিনি ভালো করেই বুঝতে পেরেছেন এই নতুন ঢাকার জন্য পুরনো কোনো ছক আর কাজে আসবে না। কমিউনিকেশন রুমের ভারী দরজা খুলে তিনি করিডোরে বেরিয়ে এলেন। কাচের জানালা দিয়ে বাইরে তাকালেন। বাড়িধারার সোডিয়াম আলোয় ভিআইপি রোড ধরে ছুটে যাচ্ছে স্বাধীন দেশের সারি সারি গাড়ি। তিনি আপন মনে বিড়বিড় করে উঠলেন, অতীতের সেই বাঘেরা আজ মৃত। আমরা এমন এক নতুন খেলার মাঠে দাঁড়িয়ে আছি যার কোনো নিয়মকানুন আমাদের জানা নেই। কূটনীতির এই ভয়ঙ্কর অদৃশ্য দাবা খেলার রাজা এখন ঢাকা। আর ছায়াচ্ছন্ন এই রাতে ভারতীয় হাইকমিশনের ওই বদ্ধ জানালার ওপাশে কেবলই ঘুরপাক খাচ্ছে এক গভীর অচেনা সাসপেন্স। আগামীকালের সূর্য হয়তো এই থ্রিলারের নতুন কোনো সমীকরণ নিয়ে আসবে, কিন্তু আজ রাতের মতো জয়ী কেবল একটিই নাম, বাংলাদেশ।